করেন সেমি মডেল অক্সিলারি ভার্ব পার্ট 1, ইউজ অফ এম টু, ইজ টু অ্যান্ড আর টু। অর্থাৎ এগুলো কিছু ফ্রেজাল ভার্ব। মানে এগুলোকে সেমি মডেল কেন বলা হচ্ছে? এদের চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে। আবার এর সাথে একটা টু যুক্ত হচ্ছে, এম টু, ইজ টু, আর টু, বসে বলা হচ্ছে যে এটা একটা ফ্রেজাল ভার্ব। এবং এই যে ফ্রেজাল ভার্ব, এর পরে যে মেইন ভার্বটা আমি বসাবো, মানে ফ্রেজাল মানে এটা তো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। তো এগুলো তো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন এর পরে যে মেইন ভার্বটা বসবে, সেটার আবার একদম বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসতেছে, মানে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হচ্ছে না। তার মানে মডাল যেগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পর যেমন মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, এই ভার্ব গুলোর পরেও মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সেমি মডাল ভার্ব। কেন? এদের দেখতে বা এদের চেহারাটা অনেকটা প্রাইমারি অক্সিলারির মতো, আবার কাজ করে মডাল অক্সিলারির মতো। দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডাল অক্সিলারির মতো। মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেমি মডাল, বা এর আরেকটা নাম হচ্ছে সুডো মডাল। এখন একটু বোঝার চেষ্টা করেন এরা কেমন সেন্স দিয়ে থাকে, আমরা প্র্যাকটিক্যালি কিভাবে এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি। আমি বলছি যে এখানে আমি একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছি, সেই স্ট্রাকচার ঠিক কোন সেন্সে ব্যবহৃত হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাট আপনাদের কাজটা কি? আপনাদের কাজ থাকবে আপনি নিজের নিজের আইডিয়া থেকে নিজের মতো করে আর কয়েকটা সেন্টেন্স তৈরি করেন। তো যেমন দেখেন, ইউজ অফ এম টু, ইজ টু অ্যান্ড আর টু। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু ব্যবহার হয়। এ ধরনের বাক্যগুলো ইংরেজি করার জন্য সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। অর্থাৎ কোন একটা কাজ, এটার সেন্সটা মূলত এরকম: ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কোন একটা কাজ করা লাগে, দায়িত্বের খাতিরে করতে হয়, কর্তব্যের জন্য করতে হয়, বাধ্যবাধকতার সাথে আমার করতে হয়, করার ইচ্ছা না থাকলেও করা লাগে। সেই কথাটা এখানে বলছে যে মুক্তাকে রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। আমি যদি বলি মুক্তা রান্না করে, জাস্ট মুক্তা কুকস রাইস ডেইলি। জাকির অফিসে যায়, জাকির গোস টু অফিস এভরিডে। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট এগুলো হচ্ছে সেমি মডালের সেন্টেন্স। এইখানে যেটা আপনারা দেখছেন, এই ইজ টু এটা মডাল ভার্ব, মুক্তা এটা সাবজেক্ট, আর কুক শব্দটা মেইন ভার্ব। জাকির এটা সাবজেক্ট, ইজ টু এটা সেমি মডাল ভার্ব, গো এটা এখানে মেইন ভার্ব। তো ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। স্টুডেন্টস আর টু স্টাডি মাস, ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়। এগুলো যখন আপনি নেগেটিভ করবেন তখন কি করতে হবে? অ্যাম নট টু, ইজ নট টু, আর নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। আই এম নট টু টেক আ ক্লাস নাও, আমার এখন ক্লাস নিতে হয় না। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস মেইন ভার্ব। যেমন ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে। তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করলে একটা বাক্য নেগেটিভ হচ্ছে। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে একটি বাক্য ইন্ট্রোগেটিভ হচ্ছে। এইভাবে এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার হয়, যার অর্থ কি? করতে হয়। আর যদি অতীতের কথা বোঝায়, তাহলে ওয়াজ টু এবং ওয়ার টু এর ব্যবহার হয়। আচ্ছা, তার আগে আমরা যদি এই এম টু, ইজ টু, আর টু দিয়ে সেন্টেন্স ড্রিল করাটা দেখি। অর্থাৎ ড্রিল করা বলতে আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে তার কেমন অর্থ দিতে পারে। যেমন দেখেন, আমার এখানে অর্থ দেওয়া নাই, বাংলা অর্থ দেওয়া নাই, কিন্তু আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হচ্ছে এই বাক্যগুলো আপনি পড়েন,
পড়ে দেখেন আপনি প্রতিটা সেন্টেন্সের অ্যাকচুয়াল যে বাংলা মিনিংটা আসবে এটা আপনি বের করতে পারেন কিনা, এটা আপনি বলতে পারেন কিনা। শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়, তাকে কখন ভাত রান্না করতে হয়। ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়। আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়। ওয়াই আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। ওয়েন আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না, তোমাকে কখন বই পড়তে হয় না। দেখছেন এই যে প্রতিটা বাক্যের বাংলা আমি বললাম না, এটা আপনারা অনেকেই বলতে পারবেন না, আমি আবারও বলছি আপনারা পারবেন না, কিন্তু এইটা আপনাদের শিখতে হবে, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে। আবারও বলছি দেখেন, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না। ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়। ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়। ইউ আর টু রিড আ বুক, তোমাকে একটা বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়। আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না। ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়। ওয়াই আরন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না। হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়। আগে WH word, then auxiliary verb, then subject, then to plus be one. ওকে, when aren't you to read a book, তোমাকে কখন বই পড়তে হয় না। সো এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে। আমি PDF দিয়ে দিব, এখানে প্রচুর সেন্টেন্স দেওয়া আছে। হ্যাঁ, প্রচুর সেন্টেন্স দেওয়া আছে। তো প্র্যাকটিস করলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়, প্র্যাকটিস না করলে কখনো একটা ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। দ্যাটস ট্রু। ওকে, এরপর দেখেন, ওয়াজ টু, ওয়ার টু, অর্থাৎ কাউকে কিছু করতে হতো। আমি আজকে সবগুলো একসাথে কম্পেয়ার করে দেখাই দিব আপনাদের। সাবজেক্ট প্লাস ওয়াজ টু ওয়ার টু প্লাস বি ওয়ান, যেমন আমাকে রান্না করতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরি ডে, মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরি ডে, রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো। রূপাকে স্কুলে যেতে হতো, এখানে ওয়াজ হবে। রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, অর্থাৎ অতীতে কারো কোনো কাজ করা লাগতো বা করতে হতো। তোমাকে বই পড়তে হতো। ইউ ওয়ার টু রিড বুকস এভরিডে, তাদের মাঠে অনুশীলন করতে হতো। দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, অর্থাৎ অ্যাম টু ইজ টু আর টু মানে কাউকে কিছু করতে হয়, আর ওয়াজ টু ওয়ার টু এর মানে হচ্ছে কাউকে কিছু করতে হতো, কাউকে কিছু করতে হতো। কিসের অর্থ, ওয়াজ টু বা ওয়ার টু। এরপর দেখেন, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটার পর আমরা সাপোজ টু তে আসবো, গোয়িং টু টা আগে না। সাপোজ টু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মানে আগে এম টু ইজ টু আর টু ছিল, এখন সাপোজ নামের এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে ভিতরে, যার অর্থ হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাপোজ নামের যে ওয়ার্ডটা যুক্ত হচ্ছে, এর এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অথবা করার কথা ছিল। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অথবা করার কথা ছিল। যেমন দেখেন, আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, মানে এখানে আই সাবজেক্ট, এম সাপোজ টু, এতটুকু ধরেই হচ্ছে আমার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ফ্রেজাল অক্সিলারি ভার্ব, তাই না। এরপর গোটা হচ্ছে আমার মূলত মেইন ভার্ব। তাহলে সেন্টেন্স গুলো একটু দেখেন।
আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, আজ তোমার একটি গান গাওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, আজ তোমার একটি গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। যখন আপনি নেগেটিভ করবেন, অ্যাম ইজারের সাথে নট বসালে নেগেটিভ হবে। ইন্টারোগেটিভটা কি? অ্যাম ইজার সাবজেক্টের আগে আসবে। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ এয়ারপোর্টে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা? isn't he supposed to go to airport, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না? when is he supposed to go to airport, আগে ডাব্লিউ বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন supposed to, দেন go. so when is he supposed to go to airport, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা? why isn't he supposed to go to airport, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না? তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না? I was supposed to go to airport today, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। I was supposed to go to airport today. I was supposed to catch fish today. আমার আজ মাছ ধরার কথা ছিল। I was supposed to catch fish today. আমার আজ মাছ ধরার কথা ছিল। I was supposed to drive a car today. আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। I was supposed to drive a car today. আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। I was supposed to catch fish today. আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। I was supposed to go to airport today. আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। সাপোজ টু এর মানে কি? কারো কিছু করার কথা। অ্যাম ইজ আর সাপোজ টু মানে করার কথা। ওয়াজ আর সাপোজ টু মানে করার কথা ছিল। এরপর দেখেন আরেকটা ভার্ব, সেটা হচ্ছে গোয়িং টু। এইটার উপর একটু ভালোভাবে ফোকাস করেন বা মনোযোগ দিন। অনেকে এটা বুঝতে পারে না, অনেকে জানেই না যে এটা একটা হোয়াট ক্যান আই সে সেমি মডাল অক্সিলারি ভার্ব। যেমন দেখেন am is আর was আর গোয়িং টু, এখানে সাপোজ টু ছিল, এটা হচ্ছে গোয়িং টু। যেমন আই এম গোয়িং টু কুক রাইস, আমি ভাত রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটি দোকান চালু করতে যাচ্ছি। আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে যাচ্ছে। রূপা ইজ গোয়িং টু সিং আ সং, রূপা গান গাইতে যাচ্ছিল। এখন এগুলো দেখলে আপনি বলবেন এই তো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে আবার বেশি এক্সাজারেট করার কি আছে, বা এটাকে কেন আমি সেমি মডাল ভার্ব বলবো? am is are going to, দেখেন এর কিছু পার্থক্য আছে। মূলত মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব কোন ধরনের অর্থ প্রকাশ করে একটা বাক্যের জন্য জানেন? মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব মূলত প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, এই ধরনের সেন্স বা অর্থ দিয়ে থাকে। অর্থাৎ এই যে am is আর was আর গোয়িং টু, এগুলো সেমি মডাল ভার্ব। কিভাবে? মনে করেন আমি যদি বলি, এটা বিসিএস এর একটা কোশ্চেনে আসছিল, এরকম দুটো বাক্য ছিল, যেমন হি ইজ হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। এই যে একটা বাক্য, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, এই যে একটা বাক্য। আবার আমি যদি এরকম একটা বাক্য লিখি, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। সে একটা দোকান খুলতে যাচ্ছে। এই দুটো বাক্যের ভিতর কোনটা কন্টিনিউয়াস টেন্স, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কি জানেন? কোন একটা কাজ রাইট নাও হচ্ছে বা চলছে, এই মুহূর্তে হচ্ছে, এই মুহূর্তে, অর্থাৎ রাইট নাও কেউ কোনো কাজ করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেমি মডেল দিয়ে যে সেন্টেন্স গুলো হয়, এটা মূলত রাইট নাও হচ্ছে এরকম বোঝায় না, এটা ফিউচারে হওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, হয়তো হবে, হয়তো হতে যাবে, হয়তো হতে যাচ্ছে, এই ধরনের একটা মিনিং প্রকাশ করে। অর্থাৎ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই বাক্যটার ইনার মিনিং যদি আমি করি, এটার বাংলা অর্থ যদি করি, বাংলা অর্থ এরকম, সে একটা দোকান খুলতে যাচ্ছে।
দোকান খুলতে যাচ্ছে মানে সে একটা দোকান চালু করতে যাচ্ছে, চালু করতে যাচ্ছে মানে সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, লঞ্চ করতে যাচ্ছে মানে সে ইন ফিউচারে বা ভবিষ্যতে একটা দোকান খুলবে বলছে। সে যে এখনই দৌড়াচ্ছে এরকম না, কিন্তু হি ইজ গোয়িং টু মার্কেট মানে সে এখনই বাজারে যাচ্ছে, এখনই দৌড়াচ্ছে, এখনই দৌড়াচ্ছে। রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে। অর্থাৎ অ্যাম, ইজ, আর ওয়াজ, আর গোয়িং টু এর পর যদি আরেকটা মেইন ভার্ব আপনি দেখেন, তাহলে সেই সেন্টেন্স গুলো মূলত সেমি মডেলের সেন্টেন্স। কাজটা যে এখনই হচ্ছে এরকম না, কাজটা হতে যাচ্ছে বা ইন ফিউচারে হবে। আই এম গোয়িং টু ডিসকাস অন দিস টপিক, আমি এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। যে আই এম গোয়িং টু, এরপরে বলছি ডিসকাস মানে একটু পর আলোচনা করব। হ্যাঁ। আর পার্থক্যটা তাহলে কি কন্টিনিউয়াস টেন্স আর সেমি মডেলের? যে মানে এগুলো কন্টিনিউয়াসই প্রায় বলা যায়, বাট এগুলো আলাদা ক্যাটাগরির। কিন্তু আমি আবারও বলছি এই সেন্টেন্স গুলো সেমি মডেলের ভিতর পড়ে যদি আপনি আলাদা করতে চান। মেইনলি কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি? রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে। আর এটা কি সেমি মডেলের সেন্টেন্স মানে কোন একটা কাজ হতে যাবে, চলতে যাবে। হ্যাঁ, কেউ বলছে আই আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, খুলতে যাচ্ছি মানে এখনই যে সে দৌড়াচ্ছে এরকম না, সে খুলবে ভবিষ্যতে সেরকম একটা কথা বলছে। আবার হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, কারণ ওইখানে আমার আর কোনো ভার্ব নাই। সো ওইটা হচ্ছে মেইন কন্টিনিউয়াস টেন্স। এরকম দুটো কোশ্চেন ছিল একটা বিসিএস এর কোশ্চেনে, যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ গোয়িং টু মার্কেট আর হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। আমার কথা বুঝতে পারছেন কেউ? এই জায়গাটা আমি কি বললাম? একদম। জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মানে অ্যাম, ইজ, আর ওয়াজ, আর গোয়িং টু এর পর যদি আরেকটা মেইন ভার্ব থাকে, এটা একটা ফ্রেজাল ভার্বের সেন্টেন্স, এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। এর নাম আছে বি গোয়িং টু, বি গোয়িং টু প্লাস ভি ওয়ান। ওকে। সো আর আর সিম্পল কন্টিনিউয়াস যেগুলো সেগুলো হচ্ছে রাইট নাও কিছু করতে, যেমন আই এম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি, এখনই লিখতেছি। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, এখনই খাচ্ছে। বাট আমি যদি বলি হি ইজ গোয়িং টু ইট রাইস, এটা হচ্ছে সেমি মডেলের সেন্টেন্স, সে ভাত খেতে যাচ্ছে মানে হয়তো খাবে। এগুলো বুঝতে হবে। দেখেন এই সেমি মডেলটা কমপ্লিট করার পর প্যাসিভ ভয়েস শিখবো আমরা, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করব। আচ্ছা, এরপর দেখেন, আহ এরপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। এর ভিতর পার্থক্য কি? হ্যাভ টু, এম টু, ইজ টু, আর টু মানে কাউকে কোনো কাজ করতে হয়। এম, ইজ, আর, সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা। ওয়াজ টু, আর টু মানে করতে হতো। ওয়াজ, আর, সাপোজ টু মানে করার কথা ছিল। এম, ইজ, আর, গোয়িং টু মানে কোনো কিছু করতে যাচ্ছে। ওয়াজ, আর, গোয়িং টু মানে কোনো কিছু করতে যাচ্ছিল। এই কিন্তু বাংলা। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ টু এবং হ্যাজ টু মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ, বাধ্যতামূলক ভাবে করতে হবে। আর যে পার্সনই হোক হ্যাড টু বলবে করতে হয়েছিল বোঝাতে। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, এটা আমার না তার হবে, যে তার কাজটি করতে হবে, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। আপনি যখন নেগেটিভ করবেন, হ্যাভ নট টু বা হ্যাজ নট টু প্লাস ভি ওয়ান, অথবা ডোন্ট হ্যাভ টু বা ডাজেন্ট হ্যাভ টু প্লাস ভি ওয়ান, মানে হ্যাভ নট টু, হ্যাজ নট টু দেয়া যায়, ভুল হয় না ওইভাবে। বাট এটা এনসিয়েন্ট ইংলিশে ব্যবহৃত হতো। মডার্ন ইংলিশে এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, ডু নট বা ডাজ নট হ্যাভ এর ব্যবহার করবেন। প্রেজেন্ট সিম্পল টেন্সে যেভাবে ব্যবহার হয়, মনে করেন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ নট এ কার বলাটা ভুল, আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ আ কার। আমি যদি বলি হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, এটা যদি আমি নেগেটিভ করি, অনেকে বলে হি হ্যাজ নট এ পেন, বাট এটা হবে হি ডাজেন্ট হ্যাভ আ পেন, হি ডাজেন্ট হ্যাভ আ পেন। কারণ এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হিসেবে বসছে। তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু ডাজ এর ব্যবহার হয়। এই জায়গাগুলোতেও যখন বলা হচ্ছে আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, ওই হ্যাভটার সাথে নট বসালে ভুল না। আবারও বলছি এটা ভুল না, যেহেতু এটাকে মডেল অক্সিলারি বা সেমি মডেল অক্সিলারি বলা হচ্ছে, বসানো যেতে পারে। কিন্তু যদি এই প্রেজেন্ট সিম্পল টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, আপনারা যদি এই সেন্টেন্স গুলো এইভাবে করেন, তাহলে সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় সেন্টেন্স গুলো। আর মডার্ন গ্রামারে এইটার ব্যবহার হয়। এটার ব্যবহার হওয়ার আরো একটা রিজন আছে, যেমন বলছে আমাকে করতে হবে বা আমাকে করতে হবে না, মানে এটা প্রেজেন্টের একটা সেন্স দেয়। সো এই জন্য আর কি ডু নট বা ডাজ নট এর ব্যবহার করাটা এখানে বেটার।
আমাকে কাজটি করতে হবে না, আপনি আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক বলতে পারেন, বাট ইফ ইউ সে দ্যাট আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। সাবজেক্ট জাকির বা রতন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজের ব্যবহার হচ্ছে আর মেইন ভার্বটা হ্যাভ হয়ে যাচ্ছে আর হ্যাজ থাকছে না। মানে আমি যদি বলি জাকিরকে মাছ ধরতে হবে বা জাকিরকে লন্ডনে যেতে হবে, জাকির হ্যাজ টু গো টু লন্ডন, যেতে হবে না, ডাজেন্ট হ্যাভ টু, ডাজেন্ট হ্যাভ টু। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল? অর্থাৎ ডাজ কখন বলবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট বা কোনো সিঙ্গেল নামকে বোঝায়। রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে না? রুমার কি আজ স্কুলে যেতে হবে না? Doesn't Ruma have to go to school today? Doesn't Ruma have to go to school today? Doesn't Ruma have to go to school today? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? Don't you have to read a book tonight? Don't you have to read a book tonight? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? Doesn't Zakir have to catch fish today? Doesn't Zakir have to catch fish today? জাকিরকে কি আর মাছ ধরতে হবে না? সো এগুলো শুধু দেখলে হবে না, নিজেদের প্র্যাকটিস করতে হবে, নিজেদের থেকে নিজের মতো করে আরো কিছু সেন্টেন্স এইভাবে তৈরি করতে হবে। যদি এগুলো আপনারা করতে পারেন, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আপনারা পাবেন, জিনিসগুলোকে ধরে রাখতে পারবেন। প্র্যাকটিসটাই হচ্ছে মেন, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে সবকিছু হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমার কখন ইংরেজি অনুশীলন করতে হবে? তোমার কখন ইংরেজি অনুশীলন করতে হবে বা কবে থেকে? হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? দেখেন, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কখন লন্ডনে যেতে হবে? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? হ্যাড টু মানে করতে হয়েছিল, হ্যাড টু মানে কি? করতে হয়েছিল। এটা যখন আপনি নেগেটিভ করবেন, ডিড এর ব্যবহার করবেন। ডিড, যেমন পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে ডিড এর ব্যবহার হয়, ডিড এর ব্যবহার করবেন। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা হ্যাড আর থাকবে না, হ্যাভে চলে আসবে। হ্যাড আর থাকবে না, হ্যাভে চলে আসবে। ইন্টারোগেটিভে ডিড সাবজেক্টের আগে আসবে, নেগেটিভ ইন্টারোগেটিভে ডিডন্ট হবে। যেমন, আই হ্যাড টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়নি। ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়নি? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ, জাকির কি ইংরেজি শিখতে হয়নি? জাকির ডিডন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। হ্যাড টু লার্ন, ডিডন্ট হ্যাভ টু লার্ন, হ্যাভ টু লার্ন, হ্যাড টু লার্ন, ডিডন্ট হ্যাভ টু লার্ন। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ডিডন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? প্র্যাকটিসটা ম্যান্ডেটরি, প্র্যাকটিসটা দরকার, প্র্যাকটিস ছাড়া ভাষার ডেভেলপমেন্ট আসে না। হ্যাঁ, প্রতিটা মডেল
প্রতিটা সেমি মডেল যদি ভালোভাবে জানা থাকে, একবার যদি প্র্যাকটিসের ভিতর নিয়ে আসতে পারেন, তাহলে এগুলোকে আপনি প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারবেন। কোথায় পারবেন? প্র্যাকটিক্যাল স্পিকিং অথবা কনভারসেশনে। প্র্যাকটিক্যাল স্পিকিং অথবা কনভারসেশন। এরপর দেখেন, উড লাইক টু, এটাও একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব? সেমি মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট, ডাব্লিউ এ ওয়ান্ট, আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, তাই না? এটা একটা ইনফর্মাল মিনিং দেয়, ইনফর্মাল ওয়ার্ড। উড লাইক টু মানে হচ্ছে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, একটা ফর্মাল মিনিং দেয়। তো বলছে যে আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট উভয়ের অর্থ হলো চাওয়া, কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় আমরা সেটা দেখব। আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। আমি এখন বরিশালের বাসে যেতে চাই, আই উড লাইক টু গো টু বরিশাল। বাসে না, এটা জাস্ট এরকম হবে, আমি এখন বরিশালে যেতে চাই, আই উড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং আ সং টু নাইট। মিমি উড লাইক টু সিং আ সং টু নাইট। তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আই উড লাইক টু, I would like to drink a glass of water. I would like to drink a glass of water. I would like to drink a glass of water. নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান। নীলা আপা would like to have a talk with Mr. Zakir. নীলা আপা would like to talk with Mr. Zakir. নীলা আপা would like to have a talk with Mr. Zakir. জাকির শিরিনের সাথে দেখা করতে চায়। জাকির would like to meet with শিরিন। এরকম। আর যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, জাস্ট উডটা আগে আসবে, বা ডাব্লিউএইচ যুক্ত ইন্ট্রোগেটিভ করলে এই উডের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। সবই স্ট্রাকচার, কিন্তু সিম্পল, কঠিন কিছু না। আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরে খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? এরকম। এরপর দেখেন, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস উড লাইক টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম। আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই, আই উড লাইক টু ইট ব্রেড। আই উড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. আই উড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? জাকির কোথায় পড়তে চায়? দেখেন কত সুন্দর প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন জায়গায় হর হামেশা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণেই কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। সুমন কেন বিদেশে যেতে চায়? ওয়াই সুমন উড, এখানে উডটা আগে আসবে, সরি। ওয়াই উড সুমন লাইক টু গো অ্যাব্রোড? সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি আমাকে কিভাবে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আই উড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়, মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই, আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। ওকে, সো এইভাবে উড লাইক টু এর ব্যবহারটা হয়ে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এরপর আরেকটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে হ্যাড বেটার বা উড রেদার। এইটা দেখানোর পর আমি আপনাদের সবগুলো টেন্স, সবগুলো মডাল, সেমি মডাল মেনটেন করে কিভাবে সেন্টেন্স গুলোকে অর্গানাইজ করা হয় সেইটা আমি বলবো। তো প্রত্যেকে মনোযোগ দেন। হ্যাড বেটার বা উড রেদার, সো এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব বা ফ্রেজাল ভার্ব।
তো এখন আমরা শিখবো, আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি। যেমন, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি বরং আজ নাই বা গেলে, তুমি বরং আজ নাই বা গেলে। তো এই ধরনের কথাগুলো যখন আপনি ইংরেজিতে করবেন কিভাবে করবেন? পরামর্শ দেওয়া, হ্যাঁ। তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমার বরং একটা ট্যাক্সি ভাড়া করা উচিত, মানে আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং ডক্টর জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ ডক্টর জাকির হোসাইন, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ ডক্টর জাকির হোসাইন। তুমি আজ নাই বা বলে, ইউ হ্যাড বেটার নট গেট ইট, এটি ব্যবহার না করাই তোমার জন্য ভালো ভালো হবে, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখানে গোসল না করাই ভালো, ঐশী হ্যাড বেটার নট ব্যাথ নাও। তোমাদের বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট আন্ডার আ পাউট। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে, করিম হ্যাড বেটার নট টক টু রহিম। তাকে এ কথা না বলাই বরং আমাদের জন্য ভালো হবে, উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে, জাকির হ্যাড বেটার নট ড্রিঙ্ক দিস মিল্ক। সো এইভাবে এটা হয়ে থাকে। এর পরিবর্তে জাস্ট উড লাইক টু, উড রাদার ব্যবহার করতে পারেন। আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং খাওয়া উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এইভাবে আপনারা হ্যাড বেটার বা উড রাদার এর ব্যবহারটা করতে পারবেন। এখন আমি দেখাই, এই যে সেমি মডেল গুলো আমি দেখালাম, এই সেমি মডেল গুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করলাম, বা আমরা কয়টা সেমি মডেল পড়লাম সেটা আমরা আগে একটু দেখি। তো প্রত্যেকে একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ধরার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি আবারও বলছি, এগুলো কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। এইগুলোকে আপনার ভালোভাবে আয়ত্ত করে, ভালোভাবে ডেভেলপ করে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে হবে। প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কিসে অ্যাপ্লাই করবেন? স্পিকিং এ। তো কিভাবে করবেন আমি সেটা লাস্ট পেজে আসি, আমি দেখাই দিচ্ছি। দেখেন, বোঝার চেষ্টা করেন। হি একটা সাবজেক্ট নিলাম, আর আমি একটা পার্টিকুলার ভার্ব নিব। ফর এক্সাম্পল, হি ইজ টু ড্রাইভ, হি ইজ টু ড্রাইভ আ কার। এর বাংলা অর্থ হচ্ছে তাকে গাড়ি চালাতে হয়, তাকে একটা গাড়ি চালাতে হয়। হি ইজ টু ড্রাইভ আ কার, এটা একটা সেন্টেন্স। এবার আমি যদি বলি, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হতো। ওয়াজ টু মানে কি? হতো। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালাইতে যাচ্ছে। আর যদি বলি হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছিল। হি ইজ সাপোজ টু, সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। আর যদি বলি হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল, তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু, হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে চায়, সে একটা গাড়ি চালাতে চায়। হি হ্যাড বেটার অথবা উড রাদার
ড্রাইভ কারের বাংলা অর্থ তার বরং একটা গাড়ি চালানোই উচিত, তার বরং একটা গাড়ি চালানো ভালো। তাহলে আমরা কয়টা সেন্টেন্স পেলাম এখানে? একটা সাবজেক্ট নিয়েছি এবং যে সেমি মডেল গুলো পড়িয়েছি প্রত্যেকটার থেকে একটা করে নিয়ে আমরা এখানে সেন্টেন্স গুলো পড়েছি। তো 10টা সেন্টেন্স হচ্ছে। এই 10টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনি বলতে পারেন, এবং মেইন ভার্ব ড্রাইভ বসালাম, সাবজেক্ট হি বসালাম, এটার পরিবর্তে নতুন একটা সাবজেক্ট নিয়ে নতুন একটা ভার্ব নিয়ে এইভাবে যদি আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন, যেমন হি এর পরিবর্তে আমি যদি এখানে উই বসাতাম, তখন আর ইজ টু হতো না, উই আর টু হতো, ওয়াজ টু হতো না, উই ওয়ার টু হতো। সো হি হ্যাজ টু হতো না, উই হ্যাভ টু হতো। সো এরকম ভাবে আপনারা নতুন একটা সাবজেক্ট নিয়ে এবং নতুন একটা মেইন ভার্ব নিয়ে এই ধরনের সেমি মডেল গুলোকে ইউজ করে যদি সেন্টেন্স তৈরি করতে পারেন, 12টা সেন্টেন্স, তাহলে আপনি এই জায়গা থেকে অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন। যেমন আমি গত ক্লাসে সুরের ব্যবহারটা আমি দিয়েছিলাম বা বলেছিলাম আপনাদেরকে, এবং এটাও বলেছিলাম যে এই যে সুরটা আমি দেখালাম, এই এখানে আপনি আহ, নতুন একটা মেইন ভার্ব নিয়ে নতুন একটা সাবজেক্ট নিয়ে এই 11টা সেন্টেন্স তৈরি করেন শুড ভার্ব দিয়ে, যদি করতে পারেন তাহলে এই মডেল ভার্বের জায়গাটা আপনার ক্লিয়ার হবে। বাট আপনারা সত্যি কথা বলতে প্র্যাকটিস করেন না কেউ, বা দেখেন না এগুলো। আজকে ক্লাস করছেন, আবার সামনের দিন এরকম টাইমে ক্লাস টাইমে এসে ক্লাস করবেন, বাট সেলফ প্র্যাকটিস না করলে, নিজের ব্রেন থেকে আইডিয়া জেনারেট না করলে, নিজের মতো করে না শিখতে পারলে কখনোই ভাষার ডেভেলপমেন্টটা আসে না। এটা আপনাদের করতে হবে। আমি আবারও বলছি, প্র্যাকটিসটা করার চেষ্টা করেন, প্রতিদিন 20 মিনিট 30 মিনিট টাইম দেন এই জায়গাটাতে, তাহলে আপনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবেন। তাহলে এইগুলো আপনারা একটু করবেন। এখানে যে কয়টা সেমি মডেল দিয়ে সেন্টেন্স দিলাম, এগুলো আপনারা একটু করবেন। আর এর সাথে আমরা আরো কি অ্যাড করি, এর সাথে আমরা কি অ্যাড করি, এই দেখেন, আমি যদি একদম শুরু থেকে আসি, এটারও আগে একদম টেন্স থেকে যদি শুরু করি, আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে আমরা ইংলিশে কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে কথার কালের বা সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি, বা টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে গেলে টেন্সের পাশাপাশি আমাদেরকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের কনসেপ্ট রাখতে হবে। আর এই টেন্স মডাল সেমি মডালের একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে প্যাসিভ ভয়েস, সেটা আমাদেরকে জানতে হবে। সো এগুলো না জানলে কখনোই ভাষার ডেভেলপমেন্ট আসবে না। প্রত্যেকেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি যদি টেন্সের কথাটা বলি, যেমন হি ড্রাইভস আ কার, ড্রাইভস আ কার এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। দেখেন কত সুন্দরভাবে বাক্য হয়ে যাচ্ছে। এরকম 30টা সেন্টেন্স আপনি তো আপনার তৈরি করা শিখতে হবে। সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। এই টেন্স আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ইজ DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি উইল বি DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। 9টা টেন্স হয়ে গেছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাড বিন, হি হ্যাড বিন ড্রাইভিং আ কার। এখানে এই এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে সিন্স বা ফর বসে, ধরে বোঝাতে ফর বসে। যেমন ফর 2 days, সে 2 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর লং টাইম, ফর লং টাইম। সেইভাবে 12টা টেন্স আমার শেষ। এবার মডেল আছে 10টা 9টার মতো মেইন মডেল। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শ্যাল ড্রাইভ
সরি শ্যাল হয় না, হি উইল ড্রাইভ আ কার, হি উইল ড্রাইভ, তো উইল তো আমি ওই ফিউচার টেন্সে লিখছি। হি কুড ড্রাইভ আ কার, ক্যান কুড, দেন হি মে ড্রাইভ আ কার, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে বসে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। এরপর হচ্ছে হি মাইট ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারতো, সে গাড়ি চালাতেও পারে, ক্ষীণ সম্ভাবনা বোঝায়। আপনাদের আমি করিয়েছি এটা। দেন হি উড ড্রাইভ আ কার, উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, হি ইউজ টু ড্রাইভ আ কার। হি শুড, শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি ওট টু ড্রাইভ আ কার, ও ইউ জি এস টি, ওট টু ড্রাইভ আ কার। দেন হি মাস্ট ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ আ কার, আ কার, তার একটা গাড়ি চালাতে, সে সে অবশ্যই গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার, হি নিডস টু, হি নিডস টু ড্রাইভ, হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ডেয়ার্স টু, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে চায়। তাহলে এইখানে এই সেন্টেন্স গুলো, আর এই দিকে দেখি কতগুলো হচ্ছে টোটাল। দেখেন কি কত সুন্দর সিস্টেম, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমাদের কথার পরিবর্তন, আমার কালের পরিবর্তন, আমার সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় করতে হবে? ভার্বের ফর্মে। টোটাল 33টা সেন্টেন্স হয়েছে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে, মানে এই যে ড্রাইভ যে কথাটা, ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আমি 33 ভাবে লিখছি, 33টা টাইমে আমি পরিণত করেছি। তো এইটা যদি কেউ করতে পারেন, এটা যদি কেউ ভালোভাবে বসাতে পারেন, ইউজ করতে পারেন, একবার ভাবেন এর বাইরে আর কোনো ধরনের সেন্স বা থট আপনাকে ভাবা লাগবে না, নতুন সাবজেক্ট বসাবেন, নতুন ভার্ব হবে। আর এটাকেই প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করা যায়। এই 33টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি কেউ বলতে পারে, 1 থেকে 33 পর্যন্ত, লাস্ট পর্যন্ত, এ টু জেড, যদি কেউ এগুলোর বাংলা বলতে পারেন, আমি এতটুকু বলতে পারি যে আপনার ভাষা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি বাংলায় যেটাই ভাববেন না কেন, সেটাই ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন, সেই টাইম অনুযায়ী আপনি বলতে পারবেন, যদি আপনার এই 33টা সেন্টেন্স ট্রান্সলেট করার ক্ষমতা থাকে। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? টেন্স দিয়ে, মডাল দিয়ে, সেমি মডাল দিয়ে আমরা বাক্য তৈরি করব, করা শিখব। এই 33টা সেন্টেন্সের বাইরে ইংরেজি ভাষা শেখার আর কোনো কিছু নাই। এই 33টা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি নেগেটিভ করেন, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ বের করেন, প্রত্যেকটা সেন্টেন্সের ইন্টারোগেটিভ করেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করেন, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, প্রতিটারই দেখবেন কত দ্রুত প্র্যাকটিস হয়ে যায়। তারপর কি করবেন? আমরা যখন প্র্যাকটিক্যাল কনভারসেশন ফেস করব, এদের ভিতর থেকেই দেখবো যে সেন্টেন্স গুলো লেখা বা দেওয়া, তখন আমাদের সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে আরো বেশি সহজ হবে। প্র্যাকটিক্যাল কনটেক্সটের সাথে অ্যাপ্লাই করে বা প্র্যাকটিক্যালি আমরা সেন্টেন্স গুলোকে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি আপনাদের ওই সেমি মডেল গুলো আলাদাভাবে দিয়েছি, আবার টেন্স, মডেল, সেমি মডেল মিলাই দিয়েছি। ওইখানে ড্রাইভের পরিবর্তে নতুন একটা ভার্ব দিয়ে আপনারা 33টা সেন্টেন্স তৈরি করবেন, তার বাংলা অর্থ পাশে লিখবেন খাতায়, প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ। বোঝাতে পেরেছি আমি? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন কি বললাম? অবশ্যই আপনি এত সুন্দর করে চমৎকার ভাবে আমাদেরকে শিখাচ্ছেন যে এরপরে যদি আমরা না পারি বা আমরা যদি ডেভেলপ করতে না পারি, দ্যাট ওয়াজ আওয়ার ব্যাড লাক, উইল বি আমাদের। এটা কঠিন কোনো কিছুই না। নিজে থেকে যদি একটু সময় বের করা যায়, আপনারা যদি প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট টাইম বের করে প্র্যাকটিস করতে পারেন, তাহলেও ডেভেলপ করতে পারবেন। বাট একদমই যদি টাইম না দেন, আজকে আমি ক্লাস নিলাম, আজকে ক্লাস করছেন, আর পরের ক্লাস আগামী পরশুদিন রাত 10টায়, সেদিন এসে জয়েন করলেন, আর সবকিছু ভুলে চলে গেলেন, হবে না। আপনার মনে থাকতেছে এতটুকু, এই যতক্ষণ আমি লেকচার দিচ্ছি, যতক্ষণ ক্লাস নিচ্ছি, এতটুকুই আপনি আমার কথা শুনছেন, ব্রেনে ধরে রাখতে পারছেন, এতটুকু কথা শুনে আপনি মোটিভেটেড হচ্ছেন,
ক্লাস শেষ হয়ে গেলে আপনিও এই জগৎ থেকে চলে যাচ্ছেন, আপনি অন্য জগতে ঢুকে যাচ্ছেন, আবার পরশুদিন এই জগতে আসবেন। এইভাবে কখনো ডেভেলপ করা যায় না। যে কোনো একটা জিনিস শিখতে গেলে, যে কোনো একটা ভাষা ডেভেলপ করতে গেলে সেই ভাষার প্রতি নিজের ধ্যান জ্ঞান সম্পূর্ণ মনোনিবেশ করতে হয়। হোয়াট এভার ইউ আর ডুইং এভরি সিঙ্গেল ডে, জাস্ট ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি আজকে অফিসে যাবেন, আগামীকাল সকালে অফিসে যাবেন, আপনার কলিগসকে ফোন করবেন যে রহিম ভাই আপনি কখন বের হবেন, আমি তো আপনার সাথে যাব, চলেন এই গাড়িতে উঠি, আজ কি দিয়ে লাঞ্চ করবেন, বিকালে একটু স্ত্রীকে নিয়ে শপিং এ যাব। এইসব কথা আপনারা বিভিন্ন জায়গায় যারা জব করেন একজন আরেকজনের সাথে বলেন, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন। এই কথাগুলো আপনি সেলফ প্র্যাকটিস করেন যে আমি আমার ওই বন্ধুটার সাথে বাংলায় এই কথাগুলো বলছি, এগুলো যদি আমি ইংলিশে বলতাম তো কেমন শোনাতো। নিজেকে বলেন, আপনি নিজের সাথে কথা বলেন যে রহিম ভাই কখন অফিসে যাবেন, এটা তো আমি রহিম সাহেবকে বললাম, বাট এটা যদি আমি ইংলিশে বলতাম তাকে তাকে কেমন লাগতো, কেমন ধরনের সেন্টেন্স হতো। ভেবে দেখেন আপনি করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনি দুর্বল, তাহলে আপনাকে ওই জায়গাটাকে ফোকাস করতে হবে। তাহলে ওয়েন উইল ইউ গো টু অফিস টুডে মিস্টার রহিম, ওয়েন উইল ইউ গো টু অফিস টুডে। হ্যাঁ, সো ওয়েন উইল ইউ টেক ইউর লাঞ্চ, কখন আপনি লাঞ্চ করবেন, ওয়েন উইল ইউ কাম ব্যাক হোম, কখন বাসায় আসবেন। আই আই আইড লাইক টু গো ফর শপিং উইথ মাই ওয়াইফ, আইড লাইক টু গো, আমি যেতে চাই ফর শপিং উইথ মাই ওয়াইফ, আমি আমার ওয়াইফের সাথে শপিং এ যেতে চাই। তো নিজে নিজে বলেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করেন। মানে একটু মনোনিবেশ করতে হবে, এটার উপর ধ্যান জ্ঞান রাখতে হবে। যদি রাখতে পারেন খুব দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করা যায়। আর একবার শিখে গেলে তো আর আপনি ভুলবেন না, কিন্তু টাইম না দিলে আপনারা পারবেন না, এটা হচ্ছে মেইন কথা। ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর টাইম। তো এই যে সেমি মডেল করালাম, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এর পরের ক্লাসে প্যাসিভ ভয়েসটা দেখাবো। প্যাসিভ ভয়েস একদিনে হবে না, 2টা ক্লাস লাগবে। এটা কমপ্লিট করে, প্যাসিভ ভয়েস কমপ্লিট করে আমি আপনাদের 2 দিন টাইম দিচ্ছি, 2 দিন প্যাসিভ ভয়েস কমপ্লিট করে আমি আপনাদের যে কনভারসেশনে 2টো গ্রুপ করে দিয়েছি ওই 2টো গ্রুপ ওপেন করে দিব। ওইখানে রেগুলার যে হোমওয়ার্ক গুলো দিব আপনারা প্র্যাকটিস করবেন, দিবেন, 1-to-1 সেশন গুলো শুরু করব। আর এর ভিতরে যাদের বকেয়া টাকা আছে তারা কমপ্লিট করেন, আমি কিন্তু আজ স্ট্রিক্টলি একটা নোটিশ দিয়েছি, প্রত্যেকে নোটিশটা পড়বেন। টাকা কমপ্লিট না থাকলে কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন না, আমি এতটুকু বলে রাখলাম, কারণ আমি এই সুযোগটা দিয়েছি আপনাদের যে 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। হ্যাঁ, বাকি টাকাটা যদি কমপ্লিট না করেন। আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু কথা ছিল। আচ্ছা, আপনার সাথে একটু কথা ছিল, বলা যাবে 1 মিনিট? হ্যাঁ, স্যার, এই যে আমি আপনার মেসেজ দিছিলাম আপনি যে আমার লাস্টে 9টা দিন। 557 নাম্বারে দিছেন। জি জি ভাই, আচ্ছা, স্যার যে ওইটাতে দিছি। ঠিক আছে, আমি আমি দিব, আগামীকাল করতে পারবেন 9টায়। ঠিক আছে। হুম। 9টায় হ্যাঁ, মানে রেগুলার হইলে স্যার আমি মানে আর কি যে আমি বাকি টাকাটা 1,000 টাকা দিয়ে আর কি আপনি হ্যাঁ, রাখবেন। নয়টায় নয়টায় কেমন থাকবে? 9টায় ব্যাস থাকবে, 9টায় ব্যাস থাকবে। ঠিক আছে। রেগুলার ব্যস্ত থাকলে স্যার আমি জি, আপনি মানে শিওর করেন তাহলে জি, জি, রেগুলার ব্যাচ থাকবে। আমি আবারও বলছি, আপনার পেমেন্ট কমপ্লিট থাকলে আপনারা যদি কোনো ক্লাস মিস করেন বা গ্যাপ দেন, পরবর্তী যে কোনো নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন, মানে ক্লাস করতে পারবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি তো 2,000 টাকা, এর বাইরে তো কোনো টাকা আমি চাইনি। এটা যদি আপনারা কমপ্লিট না করেন সুযোগ নিয়ে, তাহলে তো সেটা আপনার ব্যর্থতা, আমি আপনাকে আর জায়গা দিতে পারবো না। আমি আবারও বলছি, এখানে হিউজ ক্লাস, এখন অনেক ক্লাস পাবেন। রাইটিং এর ফুল কোর্স আপনি এইখান থেকেই পাবেন, আপনি প্রোনাউন্সিয়েশনের ফুল কোর্স এইখান থেকে পাবেন। আমি নিব আপনাদের ক্লাস। এখানে অনেকেই আছেন যারা পুরাতন ব্যাচ থেকে আসছেন, দেখেন ল্যাঙ্গুয়েজ ক্লাব 001 আলাদা একটা গ্রুপ আছে, সেখানে রাইটিং এর ক্লাস চলতেছে, 5টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো এইসব ক্লাসগুলো আপনি মিস করে যাবেন, আমি এতটুকু বলে রাখলাম। যারা ফুল পেমেন্ট করবেন না, কারণ এটা আমার কোর্স ফি, আমি যে পরিশ্রম করছি, আমি কোনো ক্লাস গ্যাপ দিয়েছি, কোনো ক্লাস কম নিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি বা পড়াচ্ছি। আমি যেদিন নিতে পারছি না, প্রসেন স্যার আছেন ওনাকে দিয়ে আমি নেওয়াচ্ছি, কিন্তু আমি তো গ্যাপ কোথাও কোনোদিন দেইনি বা দিচ্ছি না, আমি কোথাও ফাঁকি দেই না, ফাঁকি দিয়ে 1 টাকা কারো কাছ থেকে নেই না। সো এটা আপনাদের কমপ্লিট করতে হবে। আমি আবারও বলছি, জাস্ট উইদিন 2 ডেজ আপনাদের যাদের পেমেন্ট বাকি থাকবে তারা আর ক্লাস করতে পারবেন না, কারণ এটা আমার পরিশ্রম, এটা আমাকে আপনার দিতে হবে, যেটা সত্য কথা। তা না হলে আমার নিজের ইফোর্ট থাকবে আপনাকে পড়ানোর বা শেখানোর ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, থাকবে না। আপনি এইভাবে ক্লাস করতে পারবেন না। আর যাদের পেমেন্ট কমপ্লিট থাকবে আমি তাদেরকে নিয়ে এগোবো, তাদেরকেই আমি এক্সপার্ট করার, ফ্লুয়েন্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে কথা। তো আহ, যারা করেননি, এই 2 দিনের ভিতর করে দিয়েন, তাহলে প্যাসিভ ভয়েস কমপ্লিট করেই আমি মেইন ল্যাঙ্গুয়েজের ক্লাস গুলো শুরু করব, মেইন স্পিকিং
এর ক্লাসগুলো শুরু করব। আর এটা রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।